আমাদের আজকের এই বিশেষ নিবেদনের গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। এই কাহিনীর কোনো চরিত্র, স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের সামঞ্জস্য থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। নিছক বিনোদনের উদ্দেশ্যেই এই গল্পটি নির্মিত হয়েছে। আমরা কোনোরূপ কুসংস্কার, অন্ধবিশ্বাস কিংবা ভীতি উদ্রেককারী ধারণাকে উৎসাহিত করতে চাই না। দর্শকবৃন্দের কাছে আমাদের একান্তই অনুরোধ, এটি যেন শুধুই একটি সাহিত্যিক কল্পনা হিসেবে উপভোগ করা হয়। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, একের পর এক গল্পের ভাণ্ডার নিয়ে হাজির হওয়া আমি সুদর্শন আজও হাজির হলাম একটা টান টান উত্তেজনায় পরিপূর্ণ গ্রাম বাংলার তন্ত্রমন্ত্র এবং ভৌতিক গল্পের সাথে। বরাবরের মতো আজও কিন্তু গল্পের শেষে থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে লিখে জানাতে ভুলবেন না। আর আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা সুপমার কলমে গ্রাম বাংলার ভয়ের গল্প, মরা খালপাড়ের চায়ের দোকান। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, মরা খালপাড়ের চায়ের দোকান। বাংলার এক বিস্তৃত প্রায় গ্রাম নলপাড়া। গ্রামটা যেন আটকে পড়ে আছে সময়ের কোনো গহ্বরে। চারিদিকে ধান ক্ষেত, নারকেল গাছ আর পাখিদের ডাক। গ্রামের অধিকাংশ মানুষই চাষাবাদের সঙ্গে যুক্ত। সকালবেলা মাঠে যায় আর সূর্য ডোবার পর সবাই জড়ো হয় এই মরা খালপাড়ে, যেখানে গ্রামের একমাত্র জমজমাট আড্ডার ঠেক রমাকান্তর চায়ের দোকান। চায়ের দোকান বললেও ভুল হবে। রমাকান্তর দোকানটা আসলে বাঁশ, টিন আর পুরনো চট দিয়ে গাঁথা একখানা কাঠামো, যার এক কোণে জ্বলছে কেরোসিনের লালটেন। দোকানের সামনে কাঁচা বাঁশের বাখারি দিয়ে তৈরি একটা বেঞ্চে বসে চা খায় লোকজন। সন্ধ্যের পর আলো ছায়ার মাঝে গরম চায়ের কাপ হাতে গল্প আর গাল গল্পে ভরে ওঠে সারা পরিবেশ। সেই দিনও আড্ডাটা জমে উঠেছিল। গ্রামের কুলীন পরিবারের শেষ উত্তরাধিকারী ব্রাহ্মণ রামলোচন দাদু আজ উপস্থিত। সাদা ধুতি, খয়েরি চাদর, কপালে সিঁদুরের টিপ আর হাতে রুদ্রাক্ষের মালা। এমন রূপে তাকে দেখলেই মনে হয় যেন কোনো পুরনো মন্দির থেকে উঠে এসেছেন। রমাকান্ত চা এগিয়ে দিতে দিতেই বলে উঠল, দাদু, আজ একটা পুরনো কাহিনী বলুন না। আপনাকে পেয়ে তো সবাই কান খাড়া করে বসে আছে। রামলোচন দাদু একটুখানি হাসলেন। একটা আধ খাওয়া বিড়ি ঠোঁটে, ধোঁয়া ছাড়তে ছাড়তে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি তোমরা এসব গল্প শুনতে ভালোবাসো, কিন্তু এসব কথা বলতে গেলে আবার পুরনো সেই সময়গুলো মনে পড়ে যায়। সেই সব মুহূর্ত যেগুলো মন থেকে মুছে ফেলা যায় না, মনে পড়লে। এইটুকু বলেই তিনি চুপ করে গেলেন। আড্ডার আসন নিস্তব্ধ। তখন পাশ থেকে উত্তরের পাড়ার যুবক চিন্ময় বলে উঠল, আচ্ছা দাদু, অত ভাববেন না। আপনি তো তান্ত্রিক বিদ্যার কত কিছু জানেন। একটুখানি ঝাঁকি দিলেই পুরনো সিন্ধুকের মতো কাহিনী বেরিয়ে আসবে। আজ একটা বলুন না। রামলোচন চোখ খুললেন। বিড়ি থেকে শেষ টানটা নিয়ে ছাই ফেলে বললেন, চিন্ময়, যে বিদ্যার কথা আজ বলবো সেটা একেবারে খাঁটি তন্ত্র। এ কাহিনী শুনে কেউ কেউ রাতে ঘুমোতে পারে না। চায়ের কাপ থামিয়ে সকলে তাঁর দিকে তাকিয়ে থাকে।
তিনি বলতে শুরু করলেন। অনেক দিন আগের কথা। তখন আমি ছিলাম বছর 22-23-এর এক যুবক। আমার পিসে মশাই থাকতেন সুদূর ধারমাটি গ্রামে। একদিন তার শরীরে খারাপের খবর এলো চিঠিতে। মা বললেন, তুই না গেলে ওর আর দেখার কেউ নেই রে রামা। আমি সেদিন ভোরবেলা বেরিয়ে পড়লাম। তখনকার দিনে বাস গাড়ি ছিল না। একটা পুরনো গরুর গাড়ি চড়ে বসলাম। গরমটা ছিল অপ্রকৃতিস্থ। গাড়ির চাকা কাঁকর পথে ধুলো উড়িয়ে চলছিল, আর আমি ধীরে ধীরে ঘামতে ঘামতে ক্লান্ত হয়ে পড়ছিলাম। দুপুরের দিকে গাড়ির গাড়োয়ান বলল, সাহেব, সামনে শুকনো নদীর পাশে একটু থামি, গরুদেরও বিশ্রামের দরকার আছে। আমি রাজি হলাম। নদীর ধারে একটা বড় অশ্বত্থ গাছ ছিল। ছায়াটা মাটির উপর চক্রাকারে পড়ে আছে। আমি গাড়ি থেকে নেমে সেই ছায়াতেই বসে পড়লাম। সেইখানেই ভুল হলো। ঘাম ঘাম শরীরে বসে চোখ বুজে এলো। তন্দ্রার মতো একটা অবস্থা। হঠাৎ এক ঝটকায় ঘুমটা ছুটে গেল। চোখ খুলে দেখি আমার ঠিক পিছনে বসে আছেন এক সাধু। ধ্যানমগ্ন, চোখ বন্ধ, গায়ে সাদা কাপড়, মাথা ভর্তি জটা, আর কপালে রক্ত চন্দনের 3টে দাগ। অথচ কিছুক্ষণ আগেও ওই গাছতলায় কেউ ছিল না। আমি স্তম্ভিত। সাধুর মুখটা যেন নির্বিকার, কিন্তু চারপাশে একটা অদ্ভুত আলোর জ্যোতি ছড়িয়ে পড়েছে। আমি রীতিমতো চমকে উঠলাম। মন বলল, আমি কি এতক্ষণ ঘুমিয়েছিলাম? হতে পারে। ঘুমোতে ঘুমোতেই নিশ্চয়ই উনি এসে বসেছেন এখানে। কিন্তু এক মুহূর্তেই মনে আরেকটা কথা এসে গেল। যে গাছতলায় আমি নিজেই বসেছিলাম, সেখানে যে এভাবে আগে কাউকে আসতে দেখিনি। তবে কি আমি বিভ্রমে ভুগছি? মন দ্বিধায়, শরীরে কাঁপন। আমি ধীরে ধীরে ওনার দিকে এগিয়ে গেলাম। আর ঠিক তখনই আমার কানের কাছে যেন বজ্রের ন্যায় ভেসে এলো এক গম্ভীর ধীর কণ্ঠস্বরে বলা কথা। জানি তুমি অবাক হয়েছ বাবা, তবে অবাক হওয়ার কিছু নেই। আর তুমি যেমনটা ভাবছ তেমনটা নয়। আমি এখানে আগে থেকেই ছিলাম। আমি স্তম্ভিত। সোজাসুজি বললাম, আপনি জানলেন কি করে আমি এখন কি ভাবছি? এ আর এমন কি, খুবই সাধারণ ব্যাপার। মন তো নদীর মতো। তার প্রবাহের ধ্বনি শুনলে বুঝে ফেলা যায় সে কোন দিকে বয়ে চলেছে। আমি তখনও নীরব, চুপ করে শুনে যাচ্ছি। তিনি আবার বললেন, আমি জানি তুমি যাচ্ছ তোমার পিসে মশাইয়ের কাছে। চিন্তার কিছু নেই বাবা, তিনি এখন ভালো আছেন। ওনার শরীরে যে অদ্ভুত কালশিটে দাগ দেখা গিয়েছিল তা কমেছে, শুধু একটু কাশিটা বেড়েছে। কিন্তু আজ সকালে বাসক পাতার রস খেয়ে আর কড়া রোদে না বেরিয়ে বেশ কিছুটা সুস্থতা এসেছে তার। রান্নাঘরের পাশের পেয়ারা গাছটার নিচে বসে আজ সকালে তোমার পিসিমার হাতের পাট শাক আর কুমড়ো দিয়ে মুসুর ডাল খেয়েছেন। এইবার আমি প্রায় হাঁ হয়ে গিয়েছিলাম।
যে কথা আমি কাউকে বলিনি, যার কথা জানবার কোনো উপায় নেই কারোর, সেই সব কিছুই এই সাধু বাবা কেমন করে জানলেন? আমার পিসিমার রান্নাঘরের পাশে পেয়ারা গাছ, সেই ডালের রন্ধন। মনটা কেমন যেন ঘোরে ঘোরে উঠল। আমি স্পষ্ট অনুভব করলাম, এই মানুষটিকে দেখে শুধু বিস্ময় নয়, আমার হৃদয়ের মধ্যে জন্ম নিচ্ছে এক অপার শ্রদ্ধা, এক ভক্তি। আমি বললাম, আপনি কে তা আমি জানি না, কিন্তু আপনার প্রতিটা কথা যেন আমার মনকে আরো গভীর ধাঁধায় টেনে নিচ্ছে। তিনি আবার মৃদু হাসলেন। আমি কে তা জানার চেয়ে বড় কথা, আমি তোর ভেতরটা দেখি বাবা। জানি তুই তন্ত্র মন্ত্র, আগর, গন্ধ, রুদ্রাক্ষ, সাদা ছাগলের বলি, এসব অদ্ভুত নিষিদ্ধ জগতে প্রবলভাবে আকর্ষণ বোধ করিস। তবে বিশ্বাস কর, তুই কোনোদিন সম্পূর্ণভাবে এই পথে নিজেকে সঁপে দিতে পারবি না, আবার কোনোদিন একেবারে ছাড়তেও পারবি না। এই দ্বন্দ্বই তোর তপস্যা, এই দ্বন্দ্বই তোর রক্তের লেখা। এই কথা শুনে আমি বিস্ময়ে, ভয়ে, কৌতূহলে প্রশ্ন করলাম, কে আপনি? কোন মহাপুরুষ? কেন আমার কাছে এলেন? আমি বলতে বলতে আরো কিছু জানতে চাইলাম, কিন্তু তখন হঠাৎ আমার পেছন থেকে একটা চিৎকার এলো, বাবু চলুন, গরুগুলো জল খেয়ে নিয়েছে, এবার বাকি পথ যাই। আমি ঘুরে দেখি গরুর গাড়ির চালক দাঁড়িয়ে আছে, মাথায় গামছা বাঁধা, কাঁধে বাঁশের লাঠি। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম, তারপর চোখ ফেরালাম সেই সাধুর দিকে। আর ঠিক তখনই আমার বিস্ময়ের সীমা রইল না। এক মুহূর্ত আগে যাকে আমি দেখেছিলাম, যার মুখে কথা শুনছিলাম, সেই সাধু, সেই ঋষি, সেই অলৌকিক রূপ কোথাও নেই। শূন্য ছায়া, শুষ্ক পাতা আর নিস্তব্ধতা। আমি চঞ্চল হয়ে উঠলাম, শরীরে ঘাম জমল, গলার নিচে দলা পাকিয়ে গেল। আমি ছুটে গেলাম গরুর গাড়ির চালকের কাছে। এইমাত্র তুমি কি কিছু দেখলে? আমি এখানে বসেছিলাম, আর একজন সাধু বাবা ঠিক এই গাছের নিচেই বসেছিলেন। তুমি কি দেখলে? চালক বিস্মিত চোখে তাকিয়ে বলল, না বাবু, কই, আমি তো কাউরে দেখি নাই। আপনি তো একাই বসেছিলেন ছায়ায়, যদি কেউ আসতো আমি কি আর দেখতে পেতাম না? আমি তখনও নীরব। ভিতরে ভিতরে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, আর একটা অজানা শিহরণ মনের গহ্বরে রক্ত টেনে নিচ্ছে। এখনো পর্যন্ত জানি না সেই ব্যক্তি কে ছিলেন। হাওয়া বন্ধ। দোকানের ভেতর কেরোসিন ল্যাম্পের আলোয় মাছি ভনভন করছে। চিন্ময় প্রশ্ন ছুঁড়ে দিল, বেমালুম লোকটা উবে গেল, নিশ্চয়ই ভূত প্রেত ছিল, না হলে এটা কিভাবে সম্ভব? ভূত প্রেত নয় বাবা, এমন অনেক কিছুই এই জাগতিক সংসারে সম্ভব, যা সাধারণ দৃষ্টিতে অসম্ভব বলেই মনে হয়। জিভ কাটল কৌতূহলী চিন্ময়, বলল, তান্ত্রিক প্রক্রিয়া? হ্যাঁ, তোমরা কি নবমুণ্ডী যন্ত্র সম্পর্কে কিছু জানো? সকলেই ঘাড় নেড়ে না সূচক জবাব দিল। রামলোচন বাবুর চোখ দুটো কালো গর্তের মতো অন্ধকারে ডুবে গেল। বীরভূমের শ্মশানে কোনো এককালে
আমি এক সাধুর সান্নিধ্য পেয়েছিলাম। সেই রাতটা ছিল অমাবস্যার চূড়ান্ত অন্ধকার, যেন আকাশটা কেউ কালি দিয়ে ঢেকে দিয়েছে। এমন গাঢ় নিবিড় অন্ধকার, শিয়ালের ডাক ছাড়া কোনো শব্দ নেই, শুধু বাতাসে শব্দহীন কান্নার মতো হু হু শব্দ। আমি থাকতাম এক ছাউনি দেওয়া কুটিরে। সেদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। একটা অদ্ভুত কণ্ঠস্বর, যেন কেউ কাঁচ ভাঙার মতো কর্কশ স্বরে মন্ত্র পড়ছে। সুরটা এতই বিকৃত যে মনে হচ্ছিল মানুষ নয়, কোনো পাথর মুখ খুলেছে। কুটির থেকে ধীর পায়ে বেরিয়ে দেখি অশ্বত্থ গাছের নিচে এক সাধু বসে আছে। তার সামনে জ্বলছে ঘি মাখানো কাঠের আগুন। সাধু হাত পা নাচিয়ে শুকনো লতা পাতা আগুনে ছুঁড়ে দিচ্ছে। তার মন্ত্র বলছে এমন এক ভাষায় যা পৃথিবীর কোনো মানুষের কথা বলে মনে হচ্ছিল না। কাছে গিয়ে দেখি সেখানে যাগযজ্ঞের এক ভয়ঙ্কর আয়োজন। মাটিতে আঁকা রক্ত লাল রেখাচিত্র, 9টা মানুষের খুলি দিয়ে সাজানো। খুলিগুলোর চোখের গর্তে আলো জ্বলছে। পশুর মৃতদেহ, একটা কুকুরের শব, পেট ফেঁড়ে নীল সবুজ নাড়ি ভুঁড়ি বেরিয়ে আছে। তার গায়ে কালো পিঁপড়ে ভিড় করেছে। সবচেয়ে ভয়াবহ, একটি ফোলা জলে ডোবা মৃতদেহ, মুখটা সাদা ফেনায় ঢাকা, গাল ফুলে টমেটোর মতো লাল, চামড়া পচে যেন গলে গলে যাচ্ছে। গলায় শিকল বাঁধা, যেন যেন নদী থেকে টেনে আনা হয়েছে। হঠাৎ সাধু মন্ত্রের স্বর চড়ালো। ওই পচা মৃতদেহটা নড়ে উঠল। হাড়ের খসখস শব্দে ধীরে ধীরে উঠে বসল। তার চোখ দুটো এখন খোলা, সাদা পুতুলের মতো অচল। সাধু হাতের ইশারায় বললেন, জ্বালানো জ্বালানো। সবটা হুড়মুড়িয়ে পেছনের পুকুরে গিয়ে ডুব দিয়ে কলসি ভরে জল এনে রাখল। প্রথম রাতে দেখেই বুঝে গিয়েছিলাম এই সাধু ভয়ানক কালো বিদ্যার চর্চায় লিপ্ত। তার গৌরবর্ণ শরীর ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে আসছিল, ঠিক ওই ফোলা শবের মতো। তৃতীয় রাতে তিনি আমায় ধরে ফেললেন। তুমি দেখেছো দেখেছো তুমি? শুধু চুপচাপ থেকে যাও, মুখে কিছু বলো না। আমি সাহস করে জিজ্ঞেস করেছিলাম, এত কষ্ট করে লাভ কি? শারীরিক অবনতি হচ্ছে তো। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। এই সাধনা শেষ হলে আমি এমন এক শক্তি পাবো যা ব্রহ্মাণ্ডকেও বশ করবে। যাগ্যে সেসব কথা, এখন আসল কাহিনীতে আসি। রামলোচন বাবু আবার একটা বিড়ি ধরাতে ধরাতে বললেন,
পিসে মশাইয়ের বাড়ি পৌঁছলাম বিকেল হয়। গরমের দিন, আমবাগানে পাকা আমের গন্ধ, পুকুর পাড়ে কাঁচা ঘাসের উপর শিশিরের মতো তাপ। পিসিমা ছুটে এসে আদর করে ঘরে তুললেন। তার হাতে ঠান্ডা জল, ভেজা পরোটা আর কাঁচা লঙ্কার চাটনি। শরীর মন জড়িয়ে গেল। পিসে মশাইকে দেখে মনটা উৎফুল্ল হলো। এই বুড়ো বয়সেও গায়ের জোর, মাঠে গরু চড়াতে যান। সন্ধ্যায় উঠোনে খাট পেতে বসে গল্প জমালাম। হঠাৎ পিসিমা গম্ভীর হয়ে বললেন, একটা অদ্ভুত রোগ গ্রামে ছড়াচ্ছে। গায়ে কালো কালো গোল চাকা পড়ে, সেই চাকা থেকে সাদা পোকার মতো কি যেন বেরোয়। দিনে 5 বার জ্বর আসে, রোগী পাগলের মতো হাসে। পিসিমা চোখ উজ্জ্বল করে বললেন, কিন্তু আশীর্বাদ স্বরূপ এক জটাধারী সাধু এসেছেন। তিনি শুধু হাত দিয়েই দাগ ঠিক করে দেন। রোগীরা সুস্থ হয়ে উঠছে। লোকেরা বলে উনি সাক্ষাৎ দেবতা। মনটা বারবার তান্ত্রিকের দিকেই টানে। সেই তান্ত্রিক নয় তো যার সঙ্গে আমার দেখা হয়েছিল, যিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন। ঠিক করলাম কটা দিন পিসির বাড়িতে কাটাবো। সাধু সঙ্গ আমার বরাবরই ভালো লাগে। সে সময় আমার বয়স 22-এর কোঠায়। এ বয়সে ঠিক ভুলের মাপঝোঁক করা দুষ্কর। মন যেন পাখিহারা পাগলা ঘোড়া। পিসিমার আঙিনায় বসে ভাবলাম, সময় হয়েছে, এবার বৈরাগ্য পথে পা বাড়াবো। স্কুলের বই খাতার জ্ঞান নয়, জগতের আরো গভীর কোনো বিদ্যা আছে, যার টান আমি বারবার অনুভব করেছি। সেদিন সন্ধ্যায় গ্রামের দক্ষিণ শ্মশানে খবর পেয়ে আমি রওনা দিলাম। পথে পাকা ধানের মাঠ, বিষানী ফুলের গন্ধ। শ্মশানে পৌঁছতেই দেখলাম এক বিরল বাবলা গাছের তলায় পাথরের চাতালে বসে আছেন এক জটাধারী। তাকে ঘিরে গ্রামের 3-4 জন ভক্ত। কারো হাতে নৈবেদ্য, কারো কপালে চিন্তার ভাঁজ। আমি দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। ভক্তরা চলে যেতেই চারিদিক নিঝুম হয়ে উঠল। বাতাসে শুধু শিয়ালের আর্তনাদ আর শ্মশানের পেছন দিয়ে বয়ে চলা চিলাই নদী। কুলুকুলু করে শব্দ হচ্ছে, যেন কোনো অদৃশ্য সন্ত রাগিনী অঞ্জলি ভরছে। আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। সন্ন্যাসীকে কাছ থেকে দেখে বুঝলাম এ সেই দুপুরের অদৃশ্য মানুষ নয়। তার দেহ ভয়ঙ্কর শীর্ণ, মুক্তোর মতো হাড় গিলে, গায়ের চামড়া নীলচে কালশিটে, যেন যেন বিষাক্ত পোকায় কামড়েছে। মাথার জটার বদলে গেরুয়া ফেটি কাপড়ের পাগড়ি, তাতে গুঁজে রাখা শুকনো নিম পাতা। চোখ দুটো ভীষণ, মণিগুলো সরিষার দানার মতো সংকুচিত। চোখের সাদা অংশই যেন সমগ্র চোখটা দখল করে নিয়েছে। তার দিকে তাকালে মনে হয় কোনো শিকারী পেঁচা অন্ধকারে শিকার খুঁজছে। আমি প্রণাম করে বললাম, নমস্কার বাবা। গায়ে এক আজব রোগ দেখা দিয়েছে, কালো গোল চাকা, জ্বর, পাগলামি।
আমার পিসে মশাইও আক্রান্ত হয়েছিলেন। আপনি যে রোগীর সেবায় নিমগ্ন এবং আপনার সেবায় সকলে সুস্থ হয়ে উঠছে, তাই তাই আপনার দর্শন না করে আর পারলাম না। তান্ত্রিকের ঠোঁট কাঁপল। শব্দটা যেন শুকনো পাতা ঘষে উঠছে। মানুষ হয়ে মানুষের উপকারে না এলে এই জন্ম বৃথা। রোগ শোক মায়াজাল মন্ত্রেই তার ছেদন সম্ভব। শ্মশানের কিনারে চিতা ভস্যের স্তূপ জমে আছে। গন্ধকের গন্ধ মিশে বাতাস ভারী। দূরে নদীর জলে সন্ধ্যার রক্তিম আভা। পানকৌড়িরা শেষ মাছ শিকারে ব্যস্ত। বাবলা গাছের ডালে ঝুলছে এক কাকের শুকনো কঙ্কাল। সেই তান্ত্রিকের মায়াবী ক্ষমতার নীরব সাক্ষী। আমি লক্ষ্য করলাম তান্ত্রিকের পায়ের কাছে একটি মাটির হাঁড়ি। ভেতর থেকে নীল ধোঁয়া বেরোচ্ছে। পাশেই লাল সুতোয় বাঁধা শাকচুন্নি ফুলের মালা। আপনার সাধনা কতদিনের বাবা? তান্ত্রিক চোখের কোণে এক ঝলক রহস্য লুকিয়ে বললেন, সময় তো নদীর স্রোত, গুনতে গেলে পাগল হওয়া যায়। লোকটি দয়ালু বটে, কিন্তু তার চোখে এক ধরনের ক্ষুধা ছিল। পিসে মশায়ের গায়ের দাগের কথা মনে হতেই হঠাৎ শ্মশানের বাতাসে কোনো এক গুমোট গন্ধ নাকে এলো। ঠিক যেন পচা জলে ডোবা সেই মৃতদেহের গন্ধ। বেশি কথা বাড়ালাম না, বাড়ি ফিরে গেলাম। পরদিন ভোরেই খবর এলো গ্রামের আরো 5 জনের গায়ে কালো চাকা দেখা দিয়েছে। তান্ত্রিক বলেছেন সবাইকে একসাথে আষাঢ়ের প্রথম অমাবস্যায় সুস্থ করবেন। পরদিন সকালবেলা শ্মশানে গেলাম সাধু বাবার খোঁজে, কিন্তু আশ্চর্য, কোথাও তার দেখা নেই। ঘুরতে ঘুরতে শ্মশান ঘাট পেরিয়ে নদী তীরে এক অজ পাড়ায় এসে পড়লাম। সেখানে দেখি একটা পুরনো বটগাছের ছায়ায় মাঝে নৌকো বাঁধা। চারিদিক নির্জন, যেন প্রকৃতি নিজেই নিঃশ্বাস রুদ্ধ করে আছে। বটগাছের ডালে ঝুলছে রক্তরাঙা কৃষ্ণচূড়ার থোকা। নিচে একটা আতা গাছ, পাকা ফলের মিষ্টি গন্ধে বাতাস মাতাল। দুটো সবুজ টিয়া পাখি ঠোঁটে দিয়ে ফল কুড়তে ব্যস্ত। রামলোচন হাত বাড়িয়ে একটা পাকা আতা পেড়ে নিলাম। নৌকা ডেকেই বসে পড়লাম। আতার কুয়া মুখে দিতেই রসের জিভ ভিজে গেল, কিন্তু হঠাৎ পিঠে এক তীক্ষ্ণ ঠান্ডা স্পর্শ। চমকে পিছন ফিরে দেখি সেই শীর্ণকায় তান্ত্রিক দাঁড়িয়ে, তাঁর কালশিটে মুখে মৃদু হাসি, আর চোখ দুটো যেন মৃত পোকের শূন্য গর্ত। আমার দিকে আটকে আছে। আমি গলায় কাঁটা ধরে বললাম, আমি তো আপনাকে খুঁজতেই। তান্ত্রিক কণ্ঠে শব্দহীন হাসি মিশিয়ে বলল, তুমি আমাকে দেখোনি, কিন্তু আমি তোমায় দেখেছি। মনে রেখো, তুমি না দেখলেও আমি সর্বদা দেখি। সর্বদা। ভর দুপুরে
গায়ে হিম ছড়িয়ে পড়ল। আমি কিছু একটা বলতে যাব, ঠিক তখনই তান্ত্রিক নিজে থেকে জিজ্ঞেস করল, তন্ত্র সাধনা শিখবে? যেন আকাশ থেকে পড়ল সোনার হরিণ। এতদিনে সেই সুযোগ। আমি আমি তড়ি ঘড়ি বলে উঠলাম, হ্যাঁ নিশ্চয়ই, গুরু হিসেবে পেলে তো সদ্গতি। তান্ত্রিকের গলায় শুকনো পাতার শব্দ। আজ রাত 12টায় এসো, প্রথম পাঠ শুরু করব। তোমার চোখ দেখেছি, তুমি এই পথের পথিক। কথাগুলো শুনে মনে উল্লাসের ঢেউ উঠল। ঠোঁটের কোণে লেগে থাকা আতার রস মিষ্টি লাগছিল, কিন্তু জানতাম না আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের দরজায় আমি দাঁড়িয়ে আছি। রামলোচন বাবু থামলেন। তার চোখে ভেসে উঠল এক অতৃপ্ত বেদনা। চায়ের দোকানে বসে থাকা ভোলা জিজ্ঞেস করল, তা আপনি কি রাতে গিয়েছিলেন সাধুর কাছে? কি কি শিখলেন? রামলোচন বাবুর চোখে এক বিদ্যুৎ চমক। যা শিখেছিলাম তার চেয়ে বড় শিক্ষা পেয়েছিলাম সেদিন। মানুষ কত সহজে বিভ্রান্ত হয়। ভোলা আরো উৎসুক হয়ে জিজ্ঞেস করল, কেন, কি হয়েছিল সেদিন? সাধু বাবা কি কালো জাদু শিখিয়েছিলেন? রামলোচন বাবু দূর অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, সে কথায় যাওয়ার আগে একটু চা হয়ে যাক, গলাটা শুকিয়ে কাঠ। রমাকান্তের দেওয়া চায়ে চুমুক দিতে দিতে রামলোচন বাবু বলতে আরম্ভ করলেন, শ্মশানে পৌঁছলাম রাত 12:15। পিসিমাদের বাড়ির দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে পড়েছিলাম। হাতে হারিকেন বাতি, কাঁধে শক্ত শালকাঠের খাটো লাঠি। পথে শেয়াল আর সাপের ভয় ছিল, কিন্তু ভিতরে ভিতরে টের পাচ্ছিলাম আসল ভয়টা এগুলো নয়। শ্মশানের চিতাভস্যের স্তূপে জোনাকিরা সবুজ আলো জ্বালাচ্ছিল। বাতাসে পোড়া হাড়ের গন্ধ। দূরে শিয়ালের দল মৃত মানুষের মতো কান্না করছে। আর সবচেয়ে ভয়ঙ্কর, সে তান্ত্রিক বসে আছেন 4টি মানব খুলি দিয়ে বানানো আসনে। খুলিগুলোর চোখের গর্তে ঘি ভরা প্রদীপ জ্বলছে, যেন যেন জীবন্ত চোখ মিটমিট করছে। আমি জানতাম পঞ্চমুণ্ডির আসন 5 খুলিতে হয়, কিন্তু 4টি নরমুণ্ড দিয়ে উনি এমন কি করছেন বুঝে উঠতে পারলাম না। এমন সময় তান্ত্রিক চোখ খুলে হুঙ্কার দিলেন, যা নদীতে স্নান করে আয় যা। আমি নদীর দিকে হাঁটতেই পিছন থেকে তার কর্কশ কণ্ঠ ভেসে এলো, ফেরার পথে জলে ভাসা বাচ্চার সব তুলে আনিস, মনে থাকে জানো? বাচ্চার সব। হ্যাঁ, পা যেন জমে গেল। মাটি কাঁপল না, কাঁপল আমার হৃদয়। চিলাই নদীর জল কালো, একেবারে কালো তেলের মতো ঘন। ডুব দিতেই গাটা কাঁটা দিয়ে উঠল। হ্যারিকেনের ম্লান আলোয় চারিদিক খুঁজলাম, কোথাও কিছু নেই। আমি 3 বার ডুব দিলাম। তৃতীয় ডুবে মুখ তুলতেই দেখি
জলের উপর ভেসে আসছে এক ফোলা শিশুর শব। মুখটা সাদা ফেনায় ঢাকা, চোখ দুটো খোলা, কাঁচের পুতুলের মতো অচল। গায়ে লেগে আছে শ্যাওলা আর কচুরি পানা। আমি কাঁপতে কাঁপতে সবটা ধরলাম। ঠান্ডায় আমার হাত অবশ হয়ে আসছিল। একটা পচা মাংসের গন্ধ। টেনে তুলতেই দেখি পেটে লাল ফোড়া, ভেতর থেকে কীট বেরোচ্ছে। সবটা কাঁধে নিয়ে ফিরলাম। তান্ত্রিক যজ্ঞকুণ্ডের সামনে শুইয়ে দিলাম। তান্ত্রিক মন্ত্র শুরু করলেন। হঠাৎ শ্মশানের বাতাস হিমশীতল। যজ্ঞকুণ্ডের আগুন নিভে এলো। শিখাগুলো যেন কাকের কালো জীব হয়ে সংকুচিত। পরক্ষণেই ধাস শব্দে জ্বলে উঠল রক্ত লাল শিখায়। আর সবটা হঠাৎ নড়ে উঠল। তান্ত্রিক এক হাতে তুলে নিলেন শিশুটাকে, যেন ভেঁপু ধরেছেন। অন্য হাতে বের করলেন কাটারি। ধারালো ফলক আগুনের আলোয় ঝলসে উঠল। বাচ্চাটার বুক চিড়ে ফেললেন এক কোপে। তার পাঁজর ভাঙার শব্দ হলো। ভেতর থেকে বেরোলো ঘোলাটে লাল রস, মধুচক্রের মৌমাছির মতো ঘন। তিনি তা ধরে নিলেন মাটির পাত্রে। তারপর কাটারি দিয়ে নিজের বুকে আঘাত করলেন। নিজের রক্ত মিশলেন সেই রসে। শেষে 4 খুলির আসনে ছিটিয়ে দিলেন ওই মিশ্রণ। আর সঙ্গে সঙ্গে খুলিগুলো যেন হাসতে শুরু করলো। আমার কপালে ঘাম জমে গেল। আমি জমাট বরফ হয়ে বসে আছি, জিভে কথা আটকে গেছে। তান্ত্রিক চোখ তুলে আমার দিকে তাকালেন। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, এটা কোন পদ্ধতি বাবা? 4 খুলির আসন তো কখনো শুনিনি। তার চোখে আগুনের ফিনকি ছুটল। পঞ্চমুণ্ডী নয়, এ চতুর্মুণ্ড সাধনা। পঞ্চম খুলি তো। সেই মুহূর্তে শ্মশান থেকে দূরে কুকুরের আর্ত চিৎকার ভেসে এলো। তান্ত্রিকের ঠোঁট কুঞ্চিত হলো। বললেন, আজ এইটুকুই। কাল রাতে পঞ্চম খুলির রহস্য শেখাবো। আজ তোমার সাহসের পরীক্ষা নিলাম। তুমি পাশ করেছো, যাও এবার ফিরে যাও। কাল যথাসময় আবার এসে হাজির হবে। হ্যারিকেনের ম্লান আলোয় আমার বুক কাঁপছিল। শ্মশান থেকে ফিরছি। শরীরের জামা তখনও ভেজা। সময় বোধহয় রাত 3টে। আকাশে ভোরের তারা ওঠেনি। নিমাই চ্যাটার্জির আমবাগানে ঢুকতেই হঠাৎ বাঁদিকের উঁচু ঘাস বনে একটা শব্দ হলো। আমি থমকে দাঁড়ালাম। হ্যারিকেন উঁচু করে ধরতেই অন্ধকারে দুটো জলজলে চোখ আলোর ফোঁটার মতো জ্বলতে দেখলাম। মনে মনে ভাবলাম, শিয়াল নিশ্চয়। হাতের শাল কাঠের লাঠি শক্ত করে চেপে ধরি। তারপর সাবধানে 2 পা এগোতেই হঠাৎ আমার পেছনে শব্দ। পিছন ফিরে হ্যারিকেনের আলো ফেলতেই এক অদ্ভুত জন্তু, শিয়ালের চেয়েও বড়, কুকুরের চেয়ে লম্বা,
গায়ে সাদা রেশমি পশম, যেন চাঁদের আলো জমেছে। মুখটা নেকড়ের মতো, কিন্তু কিন্তু পা দুটো বাঁকা, হরিণের খুঁড়ের মতো ফাঁকা। আর আর সবচেয়ে ভয়ঙ্কর তার চোখ, কয়লার গুঁড়োতে ডোবানো যেন দুটো সীসা। আমার গলা শুকিয়ে আসে। সে এক লাফেই আম গাছের ডালে উঠে গেল। আলোয় দেখি সামনে মাটির উপর একটা সাদা কাগজ পড়ে আছে। আমি কাঁপতে কাঁপতে তুলে পড়লাম। স্পষ্ট বাংলা হরফে লেখা, ওই পথে যেও না, সর্বনাশ হবে। চিরকুট নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম, মনে হাজার প্রশ্ন। কে পাঠালো? ওই প্রাণীটা নাকি? জানি না। কোন পথে না যেতে বলছে? তান্ত্রিকের কাছে? আমার জীবনে এমন তো কখনো হয়নি। ঘাস বনে হিমশীতল হাওয়া বইল। চারপাশে কেউ যেন ফিস ফিস করছে। চিরকুটটি ভাঁজ করে জামার পকেটে রাখলাম। পিসিমার বাড়ি ফিরে বাড়ির পিছনে কলঘরে স্নান সেরে নিলাম। জলে ডুব দিতেই মনে হলো কেউ যেন আমার পিঠে হাত বুলিয়ে দিল। চিৎকার করে উঠতে গেলেও আমার গলা আটকে গেল। বিছানায় শুতেই ঘুম এসে গেল। স্বপ্নে দেখলাম আমার খাটের চার কোণে ভেসে বেড়াচ্ছে চারটে মানব খুলি। প্রতিটা খুলির চোখের গর্তে জ্বলছে নীল শিখা। তারা একসাথে হাসছে, হাঁড়ি হাঁড়ি শব্দ। হঠাৎ একটার চোয়াল খুলে গেল। ভেসে এলো কর্কশ কণ্ঠ, পঞ্চমটা কই রে? পঞ্চমটা কই? তুই তো পঞ্চম। আমি হাত পা নাড়াতে পারছি না। খুঁড়িগুলো ঘুরে ঘুরে আমার মুখের কাছে আসছে। একটা ঠান্ডা দাঁত আমার গালে ছুঁয়ে গেল। একসময় ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখলাম ভোরের আলো জানালা দিয়ে ঢুকেছে। গায়ে ঠান্ডা ঘাম। আয়নায় নিজের চেহারা দেখে স্তব্ধ হয়ে গেলাম। চোখের নিচে কালি পড়েছে, যেন দুটো কয়লার টুকরো। গাল দুটো ভেঙে গেছে, ঠোঁট ফাঁকা। শরীর এত দুর্বল যে দাঁড়াতেও কাঁপছে। পিসিমা ছুটে এসে কপালে হাত দিয়ে বললেন, বাবা, কি হলো তোর? এই গ্রামে ডেকে কি তোকে ভুল করেছি তাহলে? তোর মায়ের কাছে আমি মুখ দেখাবো কি করে? চিন্তা করো না পিসিমা, শুধু জ্বর জ্বর লাগছে। 2-3 দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তারপর দেশের বাড়ি ফিরে যাব। না বাবা, তোকে আমি নিজে গিয়ে দিয়ে আসব, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয়। ভোর রাতের দিকে তোর ঘর থেকে গন্ধকের গন্ধ বেরোচ্ছিল। এ সংকেত যে ভালো নয়। রাত গভীর হতে না হতেই বুক ধরফর করল। চিরকুটের কথা মনে পড়ল। ওই পথে যেও না, কিন্তু কৌতূহল ডাকছে, ওই পঞ্চম খুলির রহস্য কি? পথে যেতে যেতে শুনলাম শেয়ালের দল পাগলের মতো হাসছে।
মাঠ পেরোতে পেরোতে ভাবছিলাম, সেই তান্ত্রিক কি শয়তান, নাকি সেও কোনো অভিশপ্ত পথিক? আর সেই রহস্যময় সাদা জন্তু? শ্মশানের কাছাকাছি এসেই বুঝলাম, বাতাসে মিশছে আফিমের গন্ধ। তান্ত্রিক ঢলছে মদের ভাড়ে। 4 খুলির আসনের পাশে পড়ে আছে খালি মদের কলসি। আমি তার কাছে গিয়ে চুপচাপ বসতেই তান্ত্রিক হেসে উঠল। জানি জানি তোর মনে প্রশ্নের বন্যা। আজ শোন আমার জীবনের কাহিনী। তার গলায় কর্কশতা মিশে কাঁদুনি। আমিও একদিন তোর মতো ছিলাম। বয়স 20। লোকনাথ পুজোয় মেলা বসত। মেলায় কিনতাম তন্ত্রের পুঁথি, মহানির্বাণতন্ত্র, কুলার নবতন্ত্র। বাড়ির আড়ায় লুকিয়ে পড়তাম। গ্রামের সবাই জানতো এই ছেলেটা ভূতের খেলায় মেতে। কিন্তু বিশ্বাস করো, কখনো কারোর ক্ষতি করিনি। শুধু ঝাড় ফুঁক দিতাম, সাপে কাটা, জ্বরে ভুগলে। কিন্তু একদিন ওই বছর গ্রামে মহামারী। মানুষ মরছে কালা জ্বরে, গায়ে কালো দাগ, রক্তভূমি। একে একে 7টি শিশু মারা গেল। গ্রামের মোড়ল এসে বলল, ওই বেটা তন্ত্রবিদ্যার জোরেই রোগ ডেকেছে। কি না কি করতে গিয়ে ভুলভাল করে ফেলেছে। বাচ্চা ছেলে, ওর বয়সটাই বা কত? ওর বাবা মা কেন কিছু বলে না? সেদিন অমাবস্যার রাত। 10 জন জোট বেঁধে ঘেরাও করলো আমার কুঁড়ে। ভাঙলো দরজা। আমার বিধবা মাকে, আমাকে আর আমার ছোট ভাইকে টেনে বার করলো। মোড়ল চিৎকার করলো, প্রমাণ নেওয়া হবে। প্রমাণ কর তুই এসবের পিছনে নেই। জানি তুই কিছুতেই এটা প্রমাণ করতে পারবি না। জ্যান্ত আগুনে ঝাঁপ দিতে বলল। মা পাগলের মতো ছুটে এসে বলল, ওরা পাগল হয়েছে, পালাও পালাও। হাত ধরে টানাটানির মধ্যে আমার মা পিছলে পড়লো সামনের জ্বলন্ত উনুনে। আগুনে জ্বলতে লাগলো তার চুল, গায়ের শাড়ি। আমি ছুটে গেলেও পেছন থেকে গরম লোহার শিক এসে লাগলো আমার মাথায়। আমি জ্ঞান হারালাম। আমি জ্ঞান ফিরে দেখি মায়ের পোড়া লাশ। আর আমার ভাইটি মাথায় পাথর মেরে মেরে ফেলা হয়েছে। চোখ দুটো বেরিয়ে এসেছে। মুখে তখনও জমে আছে দাদা ডাকে রাতখানা শব্দ। গ্রাম ছেড়ে পালালাম। শ্মশানে এসে ঠাঁই নিলাম। একদিন প্রতিশোধ নেব। এই 4 খুলি, তুই যার রহস্য জানতে চাস, শোন তবে। আজ রাতেই পূর্ণ হবে আমার সাধনা। এত বছরের অপেক্ষার পর এই মুহূর্ত আমার হাতের মুঠোয়। এবার দেখব কি আমাকে থামায়। তান্ত্রিকের আঙুল কাঁপতে কাঁপতে 4টি হলদে কালো খুলির দিকে ঘুরিয়ে দিল। তার চোখে লালসার আগুন জ্বলে উঠল। এই ক্ষত্রিয়ের খুলি এক প্রাচীন যুদ্ধক্ষেত্রের নরকঙ্কালের স্তূপ থেকে তুলে এনেছি। আর ওই যে বৈশ্যের খুলি নিশীথে এক বণিকের কবর লুণ্ঠন করে ছিনিয়েছি। শূদ্রের খুলি এই যে কুম্ভকারের সব যাত্রার ভিড়ে চুরি করেছি। আর এটা হলো চণ্ডালের খুলি। এই শ্মশানেরই এক মৃত ডোমের মাথা কেটে নিয়েছি। 25 বছর লেগেছে এগুলো জোগাড় করতে। 25 বছর। এই গ্রামে এসে আমি আমার সাধনার স্থান খুঁজে নিয়েছি এবং একটা জটিল রোগ গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে দিয়ে তার প্রতিকার করে সকলের মন জয় করে ভালো সেজে রয়েছি।
সেই শয়তানটা এই গ্রামে লুকিয়ে আছে। আমাকে আমাকে সবাই ভুলে গেছে, কিন্তু কিন্তু আমি ভুলিনি। আমার গলা শুকিয়ে গেল। জিজ্ঞেস করলাম, তাহলে পঞ্চমুণ্ডির আসনে পঞ্চম মুন্ডুটি কার? তান্ত্রিকের ঠোঁটের কোণে বিষাক্ত হাসি ফুটে উঠল। তার ফাঁপা গলার আওয়াজ যেন শিয়ালের চিৎকার। ব্রাহ্মণের। ব্রাহ্মণের? কিন্তু কার? বলতে গিয়ে আমার গলায় আটকে গেল শব্দটা। হঠাৎ মনে পড়ে গেল আমি নিজেই তো ব্রাহ্মণ। তান্ত্রিক তখন আমার জামার ফাঁক দিয়ে দেখা পৈতের দিকে তাকিয়ে, তার চোখ দুটো যেন দুটি কুঠার। আমার গুরু আমায় শিখিয়েছিলেন এই ভয়ঙ্কর তন্ত্র, কিন্তু বারবার সাবধান করে দিয়েছিলেন, এই বিদ্যা কখনো স্বার্থের জন্য ব্যবহার করিস না, মানুষের ক্ষতি করিস না। কিন্তু কিন্তু কি করব বল, প্রতিশোধের আগুনে জ্বলেই চলেছি। এই সাধনা সিদ্ধ হলে আমি হব অজেয়। এই অঞ্চলে আমার সমকক্ষ কেউ থাকবে না। এসব কথা শুনে আমার মাথার ভেতরটা যেন ভারী হয়ে এলো। চোখের পাতা ঝিমঝিম করতে লাগলো। গায়ে অদ্ভুত দুর্বলতা ছড়িয়ে পড়ছে, যেন কেউ আমার হাড় থেকে মাংস টেনে বের করে নিচ্ছে। তান্ত্রিকের মুখের কথা ঝাপসা হয়ে আসছে, শুধু তার হাতে জ্বলন্ত ধূপের ধোঁয়া আর চার খুলির কালো গর্তগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি তো পঞ্চম খুলি। মনের ভিতর থেকে চিৎকার করতে চাইলাম, কিন্তু ঠোঁট নড়ছে না। শরীরটা যেন মাটির সাথে মিশে যেতে চায়। শুয়ে পড়ি, যেন মনে হয় শুধু ঘুমাই। তান্ত্রিক তখন তীব্র স্বরে মন্ত্র পড়ছে। শ্মশানের বাতাস হুঁশ দিয়ে উঠল। চারটি খুলির চোখের গর্ত থেকে নীল শিখা বেরিয়ে এসে বৃত্তাকারে ঘুরতে লাগলো। মাটির নিচ থেকে শোনা গেল যেন কত মানুষের চিৎকার, কান্নার শব্দ, আর হঠাৎ একটা আলোর বিস্ফোরণ। একটি উজ্জ্বল আলোক স্তম্ভ ভেঙে পড়ল শ্মশানের মাঝখানে। সেই আলোর মাঝে দাঁড়িয়ে এক দীর্ঘকায় সাধু, দাড়ি চুল ধবধবে সাদা, কিন্তু মুখে যৌবনের দীপ্তি। চোখ দুটি শান্ত সমুদ্রের মতো গভীর। এ তো সেই সাধু গ্রামে ঢোকার সময় দুপুরে যাকে দেখেছিলাম, যিনি হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন। তিনি বললেন, মহাদেব, তোকে এই বিদ্যা শেখানোর সময় বারবার বলেছিলাম, এখনো মনে আছে? নিজের স্বার্থে ব্যবহার করবি না, মানুষের ক্ষতি করবি না, নইলে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবি। তুই শুনলি না? তোর প্রতিটি পদক্ষেপ আমি দেখেছি। ছল করে আমায় হত্যা করলেও জানিস আমার আত্মার বিনাশ নেই। আজ তোর সাধনা সিদ্ধ হতে দেব না। প্রতিশোধের নামে নিজেকে পিশাচ বানালি তুই। তান্ত্রিক চিৎকার করে উঠল, গুরুদেব, আমার পরিবারের রক্তের প্রতিশোধ নেব না? এতে পাপ কোথায়? পাপ কোথায়? প্রতিশোধ নিতে চাস নে, কিন্তু তোর এই পৈশাচিক সাধনা শেষ করে দেবে পুরো গ্রামটাকে। শত শত প্রাণের বিনিময়ে কি একজনের প্রতিশোধ? তান্ত্রিক মহাদেব জ্বলন্ত চোখে আমার দিকে তাকালো, তারপর বিকট চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো। এমন সময় সেই আলোকময় সাধু শূন্যে ভেসে উঠে আমার দিকে আঙুল তাক করলেন। তার ঠোঁট নড়ল। হঠাৎ আমার শরীরটা তুলোর মতো হালকা হয়ে গেল।
মাটি থেকে ভেসে উঠে আলোর স্রোতে ভেসে চললাম সেই দিব্য পুরুষের দিকে। নিচে দেখলাম তান্ত্রিক পাগলের মতো মাটিতে লুটিয়ে চিৎকার করছে। কি হলো তারপর মনে নেই, শুধু মনে পড়ে অন্ধকার নেমে এলো চোখে, যেন নরম গদির বিছানায় ডুব দিলাম। পরদিন ভোরে ঘুম ভাঙতেই দেখি পিসিমা আর পিসে মশাইয়ের চোখে মুখে উদ্বেগ। পিসিমা হাত বুলিয়ে দিচ্ছেন আমার কপালে, তার গলায় কাঁপুনি। কিরে বাবা, কেমন লাগছে? কাল রাত্রিরে ননিবালার ডোবার ধারে কাদার মধ্যে পড়ে থাকতে দেখেছে তোর পিসে মশাই। ভাগ্যিস তোর পিসে মশাই রাতের বেলায় খাল পাড়ে মাছ ধরতে গিয়ে ফেরার পথে তোকে দেখে উদ্ধার করেছে। মাথাটা যেন টন টন করে উঠল আমার। শ্মশানের সব ঘটনা ঝড়ের মতো ভেসে এলো। তান্ত্রিকের মধ্য রক্ত চোখ, শিশু সবের পচা গন্ধ, প্রতিশোধের গল্প। কিন্তু মুখ ফুটে কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। শরীরটা খারাপ লাগছিল পিসিমা। এমন সময় হঠাৎ বাইরে তীব্র চিৎকার। পিসিমারা ছুটে গেলেন। আমি কষ্ট করে উঠে দাঁড়ালাম। দেহে এখনো দুর্বলতার ভার। কোনো মতে হেঁটে বাইরে বেরিয়ে এলাম। ভোরের রক্তিম আলোয় মাঠটা ঝলমল করছিল। পাখিরা গান গাইছিল নিম গাছের ডালে, কিন্তু মানুষের কোলাহলে সব গুড়িয়ে গেল। ভিড় ঠেলে সামনে এগোতেই আমার চোখ ছানা বড়া। গ্রামের প্রাক্তন মোড়ল, বুড়ো বয়সে শীর্ণ হয়ে পড়া সেই মানুষটার দেহ টুকরো টুকরো, 6টি অংশে বিভক্ত। মাথা, ধড়, হাত, পা সব আলাদা। আরো ভয়ঙ্কর, টুকরোগুলো সাজানো হয়েছে যেন এক জীবন্ত মানব চিত্রে। মাথাটা রাখা হয়েছে উঁচু ডেলায়, মুখ ফেরানো পূর্ব দিকে। ডান হাতটা ছড়ানো, যেন অভিশাপ দিচ্ছে। বা পা ভাঁজ করা, মৃত্যুর আগে যেন হাঁটু গেড়েছিল। রক্তে লাল হয়ে গেছে ঘাস। পেটের ভেতর থেকে অন্ত্র বেরিয়ে এসেছে। দর্শকদের মধ্যে কেউ বমি করছে, কেউ জড়ো হয়ে গেছে। রামলোচন বাবু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এই রহস্য আমি আজও ভেদ করতে পারিনি। তবে আমার মন বলছে মহাদেব তান্ত্রিক তার প্রতিশোধ নিয়ে শান্ত হয়েছে, কারণ তার দেখা আর কেউ পায়নি। চায়ের দোকানে নিথর নিস্তব্ধতা। ভোলার চোখে জমে থাকে জল। বিস্তার গল্প হলো, রাত হয়েছে, এবারে উঠি। হাতের লাঠিতে ভর দিয়ে উঠতে গিয়ে একটা শব্দ করে বসে পড়লেন। তার মুখে ব্যথার রেখা। ও বাবা গো, এই বাতের ব্যথাটা ইদানিং বড্ড বেড়েছে। শুনলেন
মরা খালপাড়ের চায়ের দোকান। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, সেই শ্মশান ঘাটের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছিল সেই নদীটার নাম কি? সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে লিখতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। কুলগাছিয়া হাওড়া থেকে রাজ, দক্ষিণ 24 পরগনার মুলটি রায়পুর থেকে স্নেহা পুরকাইত, কলকাতা থেকে দীপঙ্কর মণ্ডল, হাওড়া রানীহাটি থেকে অর্পণ চক্রবর্তী, বারাসাত থেকে অমিতা, চন্দনপুর পোটরা থেকে শুভঙ্কর ঘড়ুই, সুন্দরবন থেকে রনি দাস, হুগলি চন্দ্রদ্বীপ থেকে মল্লিকা বারিক, সাগরদ্বীপ থেকে সুদীপ মাইতি, বোম্বাই থেকে রিয়াজ খান, মেদিনীপুর কাঁকড়া গ্রাম থেকে শুভঙ্কর আচার্য, উত্তর 24 পরগনার বসিরহাট থেকে আরসাফুল, দীঘা থেকে সৌরভ বারিক, হুগলির জিরাট থেকে দীপায়ন বিশ্বাস, দিল্লি করলবাগ থেকে শেখ মুর্শেদ আহমদ, তামিলনাড়ু থেকে মানিক সিং, দক্ষিণ 24 পরগনা থেকে মাসুম রহমান, গুজরাট থেকে শেখ মেহরাজ, পূর্ব মেদিনীপুর থেকে শিউলি মণ্ডল এবং গোপাল চন্দ্র সাউ, চেন্নাই থেকে শেখ মাহমুদ হোসেন, ফুলিয়া থেকে অজয় সরকার, উত্তর 24 পরগনা বেড়া চাঁপা থেকে শাহিন তরফদার, রানাঘাট সারদাপল্লী থেকে মনোজ রায়, নবদ্বীপ থেকে অর্পিতা কর্মকার, গদিয়া কোচিং সেন্টার থেকে মহিবুল শেখ, তামিলনাড়ু থেকে বিশ্বজিৎ সিং, হাওড়া জেলার বাগনান থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেন, হরিপাল থেকে রণজিৎ, বেগমপুর থেকে মধুমিতা মুখার্জি, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, হাওড়া জগদীশপুর থেকে আকাশ কয়াল, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল এবং তার মেয়ে পূজা মণ্ডল, হুগলি জেলার চণ্ডীতলা বিধানসভার নবাবপুর থেকে আব্দুল জব্বার, কলকাতা বারাসাত থেকে মহাশ্বেতা ঘোষ এবং ঘোষপুর শ্যামপুর হাওড়া থেকে রাকেশ হাজরা। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে আপনার নামের সঙ্গে লিখে জানানোর জন্য। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে নতুন কোনো হাড়হিম করা গ্রাম বাংলার ভয়ের গল্পের সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।